অনেক চেষ্টা চরিত্র করেও ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইন যেটা মোদী সরকার নিয়ে এসছে, তাতে সুপ্রিম কোর্ট থেকে স্টে আজকে আনতে পারলো না বিরোধীরা। আপনারা জানেন যে এই ওয়াক অফ আইন পাশ করার পর গোটা দেশেই একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং তার সব থেকে বড় প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। আর সেই জন্য কে কত সংখ্যালঘু প্রেমী এবং এই আইন এনে সংখ্যালঘুদের যে কত বড় সর্বনাশ করে দিয়েছে, পুরোটাই ভোট ব্যাংকের একটা অঙ্ক রাজনীতি চলছে, সেইটা প্রমাণ করার জন্য একের পর এক মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে দুপুর 2টোর সময় এই মামলা তিনি শুনবেন। 3 সদস্যের একটি ডিভিশন বেঞ্চ তৈরি করেন তিনি, এবং সেখানেই এই মামলা শোনা হয়। এবং সেখানে বাংলা থেকে যে 4জন মামলা করেছেন, মহুয়া মৈত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি আবার প্রথম এবং খুব সম্ভবত একমাত্র অমুসলিম মহিলা যিনি এই ওয়াক অফ আইনের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়াও রয়েছেন হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক, এবং মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক। তো এরা সব ছিলেন, আর এদের ডিফেন্ড করার জন্য কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, রাজীব ধওয়ান, এরকম একের পর এক নামজাদা সব আইনজীবীরাও আজকে ছিলেন। এবং আজকে সকাল অবধি এই ওয়াক অফ আইন সংক্রান্ত যারা যারা এই মামলা করেছেন, প্রত্যেকের পিটিশনটাকেই গ্রহণ করা হয়েছে, এবং শেষ পর্যন্ত দুপুর 2:25 এই মামলা শুনানি হয়। এবং সারাক্ষণ যে মামলাটি শুনানি হলো, প্রথমে বলা হয়েছিল 1 ঘন্টা শুনানি হবে, 2:25 হচ্ছে, 3:25 অবধি এই মামলা শুনানি হবে। প্রায় 4:15 অবধি সেই শুনানি চলে, এবং শুনানি শেষে একটা অন্তর্বর্তী আদেশ হয়তো সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে, কিন্তু কালকেও এই মামলার দুপুর 2টো থেকে আবারও শুনানি হবে। এবং সারা দিন ধরেই, মানে যতক্ষণ শুনানি চললো, টান 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 উত্তেজনার প্রচুর রসদ কিন্তু আজকে ছিল, এবং সেগুলোই সব এক 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 করে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। প্রথমেই যখন আজকে এই মামলার শুনানি বসে, তখন সব থেকে যিনি সিনিয়র আইনজীবী ছিলেন, সেই রাজীব ধাওয়ানজি, তাকে যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন, মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না, তিনি জিজ্ঞাসা করেন যে এই যে মামলাটা রয়েছে, এত মামলা, প্রায় 70-72টা মামলা হয়েছে এটা নিয়ে, তো সেগুলো আপনারা কি একত্রে এখানে সুপ্রিম কোর্টে আমাদের সামনেই শুনানি করতে চান, নাকি এগুলো তো বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যের লোক করেছেন, তারা যে যার সুনির্দিষ্ট হাইকোর্টে যাবেন বা দিল্লি হাইকোর্টে যাবেন, সেখানে গিয়ে বিস্তারিত শুনানি করবেন, যে রায়টা হবে তার পরিপ্রেক্ষিতে আবার আমাদের কাছে ফেরত আসবেন, আমরা সেটা শুনানি করব। এটা তাকে প্রশ্নটা করেন। এবং সেই প্রশ্ন করার পর রাজীব ধাওয়ানজি উত্তর দেওয়ার আগেই কপিল সিব্বল তিনি কিন্তু উঠে বলতে শুরু করেন, এবং তারপর একে 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 কপিল সিব্বল পন্থী যারা রয়েছেন, বা এই ওয়াক অফ আইনটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে এই পন্থী যারা রয়েছেন, এরকম 7জন আইনজীবী পরপর বক্তব্য রাখেন। কিন্তু মাননীয় মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি, উনি বলে দেন যে দেখুন, 70-72 জন আপনারা করেছেন, এবং সেই জায়গা থেকে সকলেই যদি একসঙ্গে কথা বলতে শুরু করেন, চিৎকার চেঁচামেচি করেন, গন্ডগোল হবে, কারোর কথাই কিছু ঠিকঠাক শোনা যাবে না, ঠিকঠাক আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। সুতরাং এটা খুব সেন্সিটিভ মামলা। আমি যাদের নাম বলবো, তারা এক এক করে এসে তাদের ল পয়েন্টগুলো বলবেন, আমরা সমস্ত কিছু বিস্তারিত শুনবো, এবং তারপর আমাদের যে সিদ্ধান্ত আছে সেটা জানাবো। এই কথা তিনি স্পষ্ট করে দেন, এবং কাউকেই সেখানে গন্ডগোল করার কোনো রকম কোনো জায়গা দেন না। এরপর কপিল সিব্বল বলতে ওঠেন, তিনি প্রথম আর কি ওপেনিং ব্যাটসম্যান এই টিমটার, বোঝাই যাচ্ছিল। তিনি প্রথমেই যে কথাটা তোলেন সেটা হচ্ছে আর্টিকেল 26B, অর্থাৎ যেটা ধর্মীয় অধিকার, সেই নিয়ে তিনি সওয়াল শুরু করেন। এবং তিনি সরাসরি অভিযোগ করেন যে এই যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইনটা আনা হয়েছে, তাতে কোনো মানুষের ধর্মীয় অধিকার, যেটা আমাদের সংবিধান স্বীকৃত, সেই জায়গায় এটাকে হস্তক্ষেপ করা হচ্ছে, এবং সেই জন্যই এই আইনটা এটার জন্য খারিজ হয়ে যাওয়া উচিত। প্রথম পয়েন্ট তিনি এটাই তোলেন। এবং তখনই মাননীয় প্রধান বিচারপতি তিনি পরিষ্কারভাবেই বলে দেন যে আর্টিকেল 26 ধর্মনিরপেক্ষ এবং সবার জন্য প্রযোজ্য, এবং এই আইনে যে জায়গাটা করা আছে সেটা এটা লঙ্ঘন হচ্ছে বলে আমার অন্তত এই পর্যায়ে মনে পড়ছে না। আমি পুরো আইনের যে প্রভিশন পড়েছি, সেখানে এই 26B ধর্মনিরপেক্ষতার যে জায়গাটা আছে, যে ধর্মীয় আচরণ পালনের জায়গা বলছে, সেই জায়গাটা কোথাও কিন্তু লঙ্ঘিত হচ্ছে না। প্রথমেই একটা ধাক্কা আসে কপিল সিব্বলের জন্য। এরপর তিনি যে প্রশ্নটা করতে শুরু করেন সেটা হচ্ছে যে এই নতুন আইনে বলা আছে যে কোনো সরকারি সম্পত্তি এখন থেকে আর ওয়াকফ বলে দাবি করা যাবে না। যে এবং সেটার কারণ হিসেবে তিনি বলছেন যে এখানে সব থেকে বড় যেটা লুফলস হচ্ছে, যে সরকারি আধিকারিক বলবেন যে এটা ঘোষণা করবেন এটা সরকারি সম্পত্তি, তিনি তো সরকারির লোক, তো তিনি তো বলবেনই এটা সরকারের সম্পত্তি। ফলে
এটা ওয়াকফ না ওয়াকফের নয়, তিনি তো সেই জায়গাটার কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এবং এই সিদ্ধান্তটা নিতে পারে শুধুমাত্র ওয়াকফ বোর্ড। অর্থাৎ ভাবুন, আমি রাজ্য সরকার চালাই, আমি কেন্দ্র সরকার চালাই, আমি পুরসভা চালাই, যাই হোক, আমি একজন সরকারি আধিকারিক। আমার কাছে নথি আছে, তথ্য আছে, প্রমাণ আছে, তা সত্ত্বেও আমি কিন্তু বলতে পারবো না যে এটা সরকারি সম্পত্তি। কিন্তু ওয়াকফ বোর্ড, যার কাছে কোনো নথি নেই, তথ্য নেই, প্রমাণ নেই, সে এসে কিন্তু দাবি করতে পারবে যে এটা সরকারি সম্পত্তি নয়, বা সরকারি সম্পত্তি হয়েছে তো চলেই গেছে, আমার মনে হচ্ছে এটা ওয়াকফের সম্পত্তি, অমনি সরকারি সমস্ত কিছু সেখান থেকে সরিয়ে দিয়ে সেটা ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে হবে। এটা ছিল কপিল সিব্বালের সওয়াল। এবং সেই জায়গা থেকে কপিল সিব্বাল আরও বলেন যে আইন বলছে এটা যে ওয়াকফ সম্পত্তি, সেটা প্রমাণ করতে গেলে কাগজ দেখাতে হবে। যদি সম্পত্তি 3000 বছরের পুরনো হয়, তাহলে অত পুরনো দলিল আমরা কোথায় পাবো? একটা সম্পত্তি ওয়াকফ বোর্ডের মনে হয়েছে এটা 3000 বছর আগে কোনো এক মুসলিমের সম্পত্তি ছিল এবং সেই জন্য এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। তো তাদের মনে হওয়াটাকেই মান্যতা দিতে হবে। তারা ওই 3000 বছরের দলিল কোথা থেকে নিয়ে আসবে? এত পুরনো দলিল তো আনা সম্ভব নয়। সুতরাং এই জায়গা থেকে যে বলছে দলিল দেখাতে হবে, কাগজ দেখাতে হবে, রেজিস্ট্রি পেপার দেখাতে হবে, তবে ওয়াকফের সম্পত্তি হবে, এই জায়গাটা এটা হবে না। তারপর কপিল সিব্বাল আরও বলেন যে ধরুন আমার সম্পত্তি, আমার এটা সম্পত্তি, আমি একজন মুসলিম, এবং আমার রেজিস্ট্রি আমি করিনি, আমার মনে হয়েছে আমি আমার সম্পত্তি রেজিস্ট্রি করব না, কিন্তু আমি এখন এই সম্পত্তিটা আমি ওয়াকফকে দিয়ে দিতে চাই। কিন্তু সেই জায়গা থেকে নতুন আইনে তো সেটা বাধা দিচ্ছে। বিনা রেজিস্ট্রি জমির দলিল, যদি আমি জমিটা রেজিস্ট্রি না করি, আমার পূর্বপুরুষ রেজিস্ট্রি না করে, বা আমি যদি রেজিস্ট্রি না করি, তাহলে তার কোনো দলিল হচ্ছে না। কিন্তু আমি যেহেতু মনে করছি আমি ওয়াকফকে দিতে চাই, তাহলে এই আইন আমাকে সেখানে বাধা দিচ্ছে, আমার ধর্মের আঘাত করছে। একবার যাই হোক, এটা তার তার একটা লজিক ছিল। এবং সেই জায়গা থেকে আরেকটা পয়েন্ট তিনি তোলেন যে ধরুন যদি কোনো প্রপার্টির একটা অংশ ডিসপিউটেড থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত না আদালতের রায় আসছে, ততক্ষণ পর্যন্ত পুরো সম্পত্তি ওয়াকফের বলে মানা হবে না। এটা অত্যন্ত অন্যায়। অর্থাৎ ধরুন আজকে আপনার বাড়ি করবেন বলে একটা প্রপার্টি কিনেছেন, সেই প্রপার্টির দুজন ওনার ছিল, তার মধ্যে একটা ছোট্ট অংশ সেই জায়গাটায় ডিসপিউট হয়ে গেছে। পুরো সম্পত্তিটা কি আপনি রেজিস্ট্রি করতে পারবেন আপনার সম্পত্তি বলে? যেহেতু ডিসপিউট আছে এবং সেটা এখন একটা সম্পত্তি হিসেবেই দেখানো হচ্ছে, ওই ডিসপিউটটা না মিটলে তো রেজিস্ট্রি করতে পারবে না। কিন্তু কপিল সিব্বালের দাবি হচ্ছে যে না, এরকম একটা অংশ ডিসপিউট থাকলে পুরো সম্পত্তি কিভাবে ওয়াকফের নয় বলে সেটাতে রেজিস্ট্রি করতে দেওয়া হবে না, বা সেটা ওয়াকফের হাতে তুলে দেওয়া হবে না। এবং সেই জায়গা থেকে রাজীব ধাওয়ান এবং অভিষেক মনু সিংভি তারপর পরপর বলতে ওঠেন। এবং অভিষেক মনু সিংভি একটা অদ্ভুত দলিল রাখেন, অদ্ভুত একটা তার আর্গুমেন্ট রাখেন। তিনি বলেন এখন যে 8 লাখ সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের, তার মধ্যে 4 লাখ প্রপার্টি রয়েছে যার কাগজ মোটামুটি পাওয়া যাচ্ছে। তার মানে বাকি 4 লাখের কাগজ পাওয়া যাচ্ছে না। তাহলে এখন সরকার যে আইন এনেছে, যেহেতু কাগজ দেখানো যাবে না, তাহলে সরকার ওই 4 লাখ সম্পত্তি নিয়ে নেবে? এটা কিভাবে হতে পারে? এমন একবার, আমার কাছে কাগজ আছে, কিন্তু ওয়াকফের কাছে কাগজ নেই, তা সত্ত্বেও ওয়াকফের মনে হয়েছে এই সম্পত্তিটা ওয়াকফের, ওয়াকফ সেটা নিয়ে নিয়েছে এবং ওয়াকফ কোনো কাগজ দেখাতে পারছে না। তাহলে সেই সম্পত্তি আমার কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও যেহেতু ওয়াকফের মনে হয়েছে তার কাছেই রেখে দিতে হবে, ওয়াকফ কাগজ দেখাতে না পারলেও সেই সম্পত্তি ওয়াকফের কাছ থেকে নিয়ে যাওয়া যাবে না। এবং এরকম সম্পত্তির পরিমাণ 4 লাখ সারা ভারতবর্ষে রয়েছে। খোদ অভিষেক মনু সিংভি এই ওয়াকফ আইনের বিরোধিতা করতে এসে বলতে উঠে তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন এবং বলছেন যে এই 4 লাখ সম্পত্তি তাহলে তো সরকার নিয়ে নেবে, যেহেতু এর কাগজ কোনো দেখানো যাবে না। তাহলে এটা কি করে হয়? এটা প্রচন্ড রকমের অন্যায় হচ্ছে। তখন মহামান্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি আর থাকতে পারেননি। তিনি বলছেন যে মাফ করবেন, আপনারা বলছিলেন সেই জন্য আমি মাঝখানে বলতে চাই না, কিন্তু আমি একটা কথা শুনেছি যে দিল্লি হাইকোর্টের যে জমিটা রয়েছে সেটাও ওয়াকফের বলে দাবি করা হচ্ছে এবং তার নাকি কোনো কাগজ দেখানো যায়নি। এটা কিভাবে জাস্টিফাই করবেন? তখন কিন্তু আর অভিষেক মনু সিংভিদের মুখ থেকে কোনো কথা সরছে না। এবং এরপরই ওই কপিল সিব্বাল থেকে আরম্ভ করে সকলে মিলেই মোটামুটি সমস্যারে একটাই কথা বলতে শুরু করে দেন যে সবই ঠিক আছে, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলে এসছে, আপনি শুনছেন, তাহলে এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন এসেছে এটাকে স্টে দিয়ে দিন।
এটা সবার আগে স্টে করে দিন। আপনারা যখন ফয়সালা করবেন তখন যে এরকম ফয়সালা হবে সেটা যদি মনে হয় যা করবেন সেটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফয়সালা হচ্ছে সবার আগে সেটাকে স্টে করে দেওয়া উচিত। এবং এই কথাটা শোনার পরই মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি পরিষ্কারভাবে বলে দেন যে আমার মনে হচ্ছে না যে এখনো অবধি এমন কোনো আর্গুমেন্ট এসেছে বা আইনে এমন কোনো জায়গা রয়েছে যে পুরো আইনটাকেই স্টে করে দিতে হবে। কোনো রকম স্টে আমি দিচ্ছি না, কোনো রকম স্টে এর কোনো জায়গা নেই। কিন্তু এই পরপর 7 জন, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, রাজীব ধাওয়ান, সিইউ সিং, এরকম অনেকে বললেন শুনলাম। তো 7 জন শোনার পর তখন সরকার পক্ষের যিনি আইনজীবী রয়েছেন অর্থাৎ সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সেই তুষার মেহতা, তাকে এবার সিজেআই বলার জন্য সুযোগ দেন যে এবার তো আমি 1 ঘন্টা শুনানি করবো বলছিলাম, মোটামুটি শেষ হয়ে আসছে, আপনি আপনার জায়গাটা বলুন। এবং সেখানে তিনি যখন বলতে উঠেছেন তখন কিন্তু প্রতি পদে তাকে আটকেছে, মানে আটকেছেন মহামান্য বিচারপতি। কেননা বিরোধীরা এতগুলো প্রশ্ন তুলে দিয়েছে, তার জাস্টিফিকেশন তো এবার নিতে হবে। সেই জন্য প্রতিটা জায়গাতেই তাকে একদম ছোট্ট 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 এক একটা শব্দ ধরে ধরে কার্যত তাকে আটকেছেন। এবং তুষার মেহতা যতদূর সম্ভব সেটার কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এবং মাথায় রাখবেন যে 7 জন এই বিরোধী পক্ষের বলেছেন, 1 জন মাত্র তুষার মেহতা যিনি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি উত্তর দিয়েছিলেন। এবং লাস্টে হরিশ সালভেজি তিনিও কিছুটা বলেছেন মানে খুব সামান্য একটা পয়েন্ট জাস্ট ধরিয়ে দিয়েছেন, একটা কথা বলেছেন, সেটা আসছে একটু পরে। এবং এটা যেটা হয়েছে যে আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি এই হিসেবে 6টা বিজেপি শাসিত রাজ্য, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এইরকম 6টা রাজ্য আছে, তারাও মামলায় এখানে পার্টি হয়ে গেছে। এবং তাদেরই একজন একজন একটা সরকারকে আর কি প্রতিনিধিত্ব করছিলেন এই হরিশ সালভেজি। তো মোটামুটি একজন পুরো তুষার মেহতা এবং কিছুটা হরিশ সালভে বলেছেন, বাকি কিন্তু আর কেউই এদের তরফ থেকে বলতে ওঠেননি। সুতরাং অনেকটাই এখনো বাকি আছে এই আর্গুমেন্টে। যাই হোক, তুষার মেহতা সাহেব যেটা বলেন, তিনি বলেন যে এই ওয়াকফ আইন ইমপ্লিমেন্ট করার আগে সরকার 38টা বৈঠক করেছে এবং 29 লক্ষ পরামর্শ, মানে ওই যে জেপিসিটা গঠন হয়েছিল তাদের কথা বলা হচ্ছে মূলত, 29 লক্ষ পরামর্শ সারা ভারতবর্ষ ধরে নেওয়া হয়েছে। এবং তারপর সেটা জেপিসি হয়েছে, এত দীর্ঘ লোকসভা রাজ্যসভায় চর্চা হয়েছে, তারপর সেটা আইন করা হয়েছে, আর আপনারা বলছেন সেই আইনই মানব না। এবং সেখানে তিনি পরিষ্কারভাবেই বলেন যে এই যে ওয়াকফ বোর্ড যেটা বলা হয়েছে সেটা তো কোনো ধর্মীয় ব্যাপার নয়, এটা হচ্ছে একটা ট্রাস্টের ব্যাপার, যারা এই প্রপার্টি ম্যানেজমেন্ট করে সেই সংক্রান্ত আইন এটা, সেখানে এই ধর্মের কথাটা নিয়ে আসা হচ্ছে কেন। এবং হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই ধর্ম 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 বারবার বলা হচ্ছিল, তো মানে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিরা যখন বলছিলেন তখন কিন্তু মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু বলে দিয়েছেন যে এত ধর্ম ধর্ম কথাটা নিয়ে আসবেন না। যাই হোক, এবার এখানে সেটা বললেন, তারপর বললেন যে এই যে বলা হচ্ছে যে এত কাগজ কোথা থেকে পাবো, 3000 বছরের পুরনো কাগজ, 200 বছরের পুরনো কাগজ কোথা থেকে পাবো, এই প্রশ্নটা তোলা হচ্ছে। তো তো 1923 সাল থেকে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন কার্যত বাধ্যতামূলক। 1923 সাল মানে ব্রিটিশ তখনও ভারতবর্ষ ছেড়ে যায়নি, তখন থেকেই কিন্তু এখানে ওয়াকফের যে আইনটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে যদি কোনো সম্পত্তি ওয়াকফের সম্পত্তি বলে ঘোষণা করা হয় বা দাবি করা হয় সেটাকে রেজিস্ট্রি করতে হবে, সেটা 1923 সাল থেকে। তাহলে 1923 সালের পর থেকে আজকে কত বছর হয়ে গেল, 100 বছরের উপর হয়ে গেছে, 102 বছর হয়ে গেছে। এখনো যদি বলা হয় যে কাগজ নেই বা সেটা রেজিস্ট্রি করা হয়নি, সেখানেই তো সন্দেহটা জাগছে। যদি 100 বছর ধরে কেউ রেজিস্ট্রি করতে না পারে তাহলে তো কিছু বলার নেই। এবং সেখানে তিনি আরেকটা পয়েন্ট খুব মারাত্মকভাবে তোলেন, সেটা হচ্ছে যে এই কংগ্রেস জামানায় 1995 সালেতে এই ওয়াকফের একটা বিভৎস রকমের চেঞ্জ করা হয়, যার ফলে এই ওয়াকফ বোর্ডকে কার্যত ক্ষমতা দিয়ে দেওয়া হয়, যেটাতে তারা হাত রাখবে সেটাই তাদের ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে, এরকম একটা কথা, তার জন্য কোনো প্রমাণ দিতে হবে না। তো সেখানে সেই 1995 সালের আইনটাকেই তিনি তুলে ধরে বলেন যে 1995 সালের আইনে বলা আছে যে ওয়াকফ সম্পত্তি আছে কিন্তু রেজিস্ট্রি করেনি, এরকম যদি কাউকে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে জেলে যেতে হবে। তাহলে 1923 সাল থেকে চলছে ওয়াকফ সম্পত্তি হলেই সেটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং 1995 সাল যেখানে এই কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিরা তখন যে রাজনৈতিক দলে ছিলেন তাদের সরকার যে আইন এনেছিল সেখানে বলে দেওয়া হচ্ছে যে যদি তোমার কাছে ওয়াকফ সম্পত্তি থাকে এবং তুমি তার রেজিস্ট্রেশন না করো তার জন্য তোমাকে জেলে যেতে হবে। এবং এই দীর্ঘ 30 বছরে তার জন্য বহু লোকের জেল যাত্রা অবধি হয়েছে। তাহলে কি করে বলা হচ্ছে যে কাগজ দেখাতে পারবো না? এবং এরপর ওই বিভিন্ন পয়েন্ট ধরে ধরে একদম
খুঁটি খুঁটি এত ছোট্ট ছোট্ট শব্দ ধরে ধরে কার্যত তাকে তার কাছ থেকে জানার হয়। এবং ওখানেই তখন মাননীয় হরিশ সালভে, আরেকজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি বলতে উঠে বলেন যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যেটার উত্তর এখনো ক্লিয়ারলি আমরা বিরোধী পক্ষের তরফ থেকে পাইনি, যে এটা না তখন সিজেআই সঞ্জীব খান্নাজি সাহেব তিনি তখন বলে ওঠেন যে দেখুন, আমাদের কাছে তিনটা অপশন রয়েছে। এক, এটাকে ওই হাইকোর্টে ফেরত পাঠানো। এক, এটাকে পুরো বিচার বিবেচনা করে এই জায়গাটাকে দেখা। এবং ৩ নম্বর আরেকটা কিছু তিনি অপশন দেন। তো তখন ওই হরিশ সালভেজি জাস্ট বলেন যে দেখুন, আমার মনে হয় এটা যেহেতু মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সামনে এসেছে, এটা আর হাইকোর্টে ফেরত পাঠানোর কোনো দরকার আছে বলে মনে হয় না। এবং আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য হবে, আপনারাই তো আইনের ব্যাপারে শেষ কথা দেশের জন্য। তো এই কথাটুকুনি হরিশ সালভেজি বলেন। এবং এই কথা যখন বলছেন, ওই দলিলের কথা যখন তুলেছেন আর কি তুষার মেহতা, যে ১৯৯৫ সাল থেকেই তো এই নিয়ম হয়ে আছে, তখন একটা কথা বলে তাকে চেপে ধরার চেষ্টা করা হয় যে রাম মন্দিরের যখন আইনটা হয়েছিল, পাশ করা হয়েছিল, যে ওটা বাবরি মসজিদ থাকবে না, ওটা ওটা রাম মন্দির ট্রাস্টেরই জায়গা, রাম মন্দির ওখানে তৈরি হতে পারে। এই ফয়সালা যখন সুপ্রিম কোর্ট শুনিয়েছিল, তখন সেখানে একটা পয়েন্ট বলা হয়েছিল যে এই যে রাম মন্দিরটা আছে সেটা এত বছরের পুরনো, তার দলিল থাকা সম্ভব নয়। তাহলে রাম মন্দিরের ক্ষেত্রে যদি তোমরা মেনে নাও যে অত পুরনো দলিল দেখানো সম্ভব নয়, হিস্ট্রির যে জায়গাটা রয়েছে সেই হিস্টোরিক্যাল পয়েন্ট থেকে, হিস্টোরিক্যাল রেফারেন্স থেকে এটা বাবরি মসজিদ নয়, এটা রাম মন্দিরের জায়গা, এই জায়গাটা তোমরা বলে থাকো, তাহলে এই ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে কি করে তোমরা সেই আইনটাকে ভুলে যাচ্ছ, সেই বেসটাকে তোমরা ভুলে যেতে পারো না। এবং সেই পরিপ্রেক্ষিতেই বলা হয় যে রাম মন্দিরের ক্ষেত্রে তো এরকম কোনো ওয়াকফ বোর্ড ছিল না, কোনো রামলালা বোর্ড ছিল না সারা ভারতবর্ষ জুড়ে। সুতরাং এবং সেখানে কোনো নির্দিষ্ট আইন ছিল না যেটা ১৯২৩ সাল থেকেই বলে দিচ্ছে যেটা রেজিস্ট্রেশন করো, এবং ১৯৯৫ এসে বলে দিচ্ছে তুমি যদি ওয়াকফ সম্পত্তি ভোগ করো এবং সেটা রেজিস্ট্রেশন না করো তাহলে তোমার জেল হবে, এবং সেই জন্য জেল যাত্রা হয়েছে। ওই পয়েন্টটা উঠে আসে। এরপর মহামান্য প্রধান বিচারপতি যেটা বলেন যে দেখুন, যেটুকুনি বুঝলাম এখনো অনেক আর্গুমেন্ট বাকি আছে, আমরা এই মামলা অবশ্যই প্রায়োরিটিতে শুনবো, এবং সেই জায়গা থেকে আগামীকাল আবারও আমরা এটা নিয়ে বসছি দুপুর ২টোর সময়, সেখানে আবার দীর্ঘ শুনানি হবে। কিন্তু সাধারণত কোনো মামলা হলে তার আমরা ইন্টারিম রায়, মানে অন্তর্বর্তীকালীন কোনো রায় দিই না। কিন্তু এখানে যে আর্গুমেন্ট শুনলাম তার বেসিসে আমাদের মনে হয়েছে যে ৩টে জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো অন্তর্বর্তী রায় আমরা দিয়ে রাখছি, কারণ এখান থেকে কনফিউশন হতে পারে। কি কি রায় তিনি দিলেন? প্রথম কথায় যেটা মহামান্য প্রধান বিচারপতি বললেন যে আমরা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবো, এবং সেইখানে একটা সিদ্ধান্ত যেটা যেটা এই নতুন আইনে এসেছে, যে ওই যে ১০ জনের ওয়াকফ বোর্ড হবে, সেখানে একটা জায়গায় লেখা আছে যে সেই বোর্ডে স্পেসিফিক্যালি ২জন মুসলিম মহিলা থাকবেন। এবার এইখানেই অভিষেক মনু সিংভিরা, কপিল সিব্বালরা চেপে ধরেন যে তাহলে যেহেতু ২জন মহিলা, মুসলিম মহিলার কথা বলা হচ্ছে, বাকি ৮জন কারা? বাকি ৮জন কি অমুসলিম? এই জায়গাটাকে কনফার্ম করতে হবে। তখন যেটা তুষার মেহতা কনফার্মেশন দিয়েছিলেন, বা তখন সেই সেই জায়গাটা বলেছিলেন যে যেহেতু মুসলিম মহিলার আগে ইনক্লুশন ছিল না, ওয়াকফ বোর্ডে কোনো মহিলাদের স্থানই ছিল না, সরকার এই জায়গাটা মহিলাদের সশক্তিকরণের জন্য করছে, সেই জন্য ২জন মুসলিম মহিলা, মানে মুসলিমদেরই প্রতিনিধি থাকবে, সেই জায়গাটা জোর দেওয়ার জন্য বলছে। কিন্তু বিরোধীরা এটা মানতে রাজি ছিল না, তারা বলছে তার মানে ৮জন অমুসলিম হয়ে যাবে। তো আহ সুপ্রিম কোর্ট এই কথাটা বলছেন যে দেখুন, আমরা আইন যখন করব, আইন যখন প্রণয়ন করব, তখন আমরা তো শব্দ ধরে ধরে যাব। এই জায়গাটা একদমই সঠিকভাবে বিরোধীরা বলেছেন যে বাকি ৮জনের কি ডেফিনেশন আছে, ওই ৮জন কি অমুসলিম হবে নাকি মুসলিম হবে, এই জায়গাটা একটা তো কনফার্মেশন করতে হবে। তখন তুষার মেহতা সাহেব বলেন যে না, এই যে ১০ জনের যে বোর্ড হবে, সেখানে সব মিলিয়ে মাত্র ২জন ২জন অমুসলিম থাকবে, বাকি ৮জনই মুসলিম থাকবে। এই কথা পরের ক্লজে লেখা আছে, পরের ক্লজগুলোতে। কিন্তু ওই পার্টিকুলার সেন্টেন্সটাতে যেহেতু মুসলিম মহিলাদের সশক্তিকরণের কথা বলা হচ্ছে, তাদের ইনক্লুশনের কথা বলা হচ্ছে, সেই জন্য ওটা স্পেসিফিক্যালি ওখানে মেনশন করা আছে। তো তখন মাননীয় প্রধান বিচারপতি বলেন এই জায়গায় আমরা কোনো কনফিউশন চাই না, আপাতত ওই যে ১০ জনের বোর্ড হচ্ছে প্রত্যেককেই মুসলিম, ওটা অন্তর্বর্তী রায়, এটা ফাইনাল রায় নয়। আপাতত যাতে কোনো কনফিউশনের জায়গা না থাকে, ওই মুসলিম শব্দটা আমাদের কিন্তু ওখানে ডিফাইন করে দিতে হবে। কিন্তু তার পাশাপাশি ওই যে ২জন নন মুসলিম থাকবেন, সেখানে যদি আগে থেকে বোর্ডে কেউ থেকে থাকে, ধরুন কোথাও কোথাও বোর্ডটা তৈরি করতে গিয়ে সেখানে রাজ্যপালকে রাখা হয়েছে, বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে, মানে যাদের যাদের প্রভিশন আছে, অলরেডি যদি সেরকম কেউ থাকেন নন মুসলিম, ম্যাক্সিমাম ২জন, তারা সেটা আপাতত থাকতে পারবেন যতক্ষণ না ফাইনাল ভার্ডিক্ট আসছে। এই একটা চেঞ্জ আপনাদের এই আইনটাতে মানতে হবে। ২ নম্বর যে জায়গাটা বলেছেন, যে যে ওয়াকফ সম্পত্তি ঘোষিত হয়ে গেছে,
তার দলিল থাকুক না থাকুক, আপাতত সেগুলোকে নন ওয়াকফ হিসেবে ঘোষণা করা যাবে না। অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে যেটা খবর আসছে যে যেহেতু ওয়াকফ সম্পত্তি নয় এবং সেটা অলরেডি চেক করে দেখা গেছে সেখানে কোনো দলিল ফলিল দেখানো যায়নি, কিছু কিছু জায়গায় এরকম ওয়াকফ সম্পত্তি সেগুলো দখল, রাজ্য সরকার দখল নিতে শুরু করেছে বা কোথাও কোথাও ভাঙচুর করেছে, এরকম দু একটা ছোট ছোট ঘটনা শোনা যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে যেহেতু আমরা এখনো পুরো ফয়সালা দিচ্ছি না, যেগুলোকেই ওয়াকফ ঘোষণা করা আছে সেগুলো আপাতত ওয়াকফ স্ট্র্যাটেজি থাক, আমরা বিচার করে দেখবো যে এটাকে এইভাবেই রাখা যায় না কি করা যায়, তারপর ওইটা নিয়ে সিদ্ধান্ত নেবো। আপাতত এরকম কোনো ওয়াকফ সম্পত্তি যেটা ঘোষিত হয়ে আছে সেটা না সরকার নিতে পারবে না সেটাকে ভাঙা যাবে যতক্ষণ না রায় বেরোচ্ছে, ফাইনাল রায়, এটা অন্তর্বর্তী রায়। এবং 3 নম্বর যে জায়গাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই নিয়ে ওই যে কালেক্টর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে তারা তো তদন্ত করে দেখবেন যে যেটা কি ওয়াকফ সম্পত্তি দাবি করা হয়েছে এবং যার কোনো রকম কোনো কাগজ নেই সেগুলো সত্যি ওয়াকফের সম্পত্তি নাকি কারুর সম্পত্তি জবরদখল করা হয়েছে। তো এই নিয়ে কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি তার তদন্ত চালিয়ে যেতে পারবেন, কিন্তু তিনি কোনো ফয়সালা নিতে পারবেন না। তিনি তার তদন্ত করে দিয়ে যদি রিপোর্ট পেয়েও যান সেটা তার কাছে রাখতে হবে, সুপ্রিম কোর্ট সেই জায়গাটা দেখবে, এই কথাটা তিনি জানিয়ে দেন। এই 3টে অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছে এবং তার সঙ্গে জানিয়ে দেন যে আগামীকাল আবার দুপুর 2টায় বসছেন, আবার এটার বিস্তারিত শুনানি করবেন। এবং সেই যখন উঠে যাচ্ছেন তখন পশ্চিমবঙ্গে যে মারাত্মক হিংসা হয়েছে এই ওয়াকফ ঘিরে, সেই কথাও কিন্তু উঠে আসে এবং তখন মাননীয় প্রধান বিচারপতি বলেন যে যখন সুপ্রিম কোর্ট এই মামলাটা শুনানি নিয়েছে, শুনানি করছে, তখন এরকম হিংসার কথা কিন্তু খুবই আনফর্চুনেট, এটা ঘটা একেবারেই উচিত হয়নি। এবং তখন তুষার মেহতা বলেন যে আসলে এই হিংসাগুলোকে ছড়ানো হচ্ছে ইচ্ছা করে, প্রমোট করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই রকম হিংসাত্মক ছবি যদি হয় সেটা কোথাও গিয়ে জাজমেন্টকে সেটা সেটা প্রভাবিত করতে পারে, সেই জন্য সেই উদ্দেশ্যেই করা হচ্ছে। এবং প্রধান বিচারপতি কিন্তু খুব বেশি ওটা কেন তখন উঠে পড়েছেন অলরেডি, আর সেটা নিয়ে শুনানি কিছু করেননি, শুধু একটা কথাই বলেছেন যে না, এটা খুবই আনফর্চুনেট, এরকম হিংসা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা যখন বিচার করে দেখছি আমরা সব দিকটাই বিচার করে দেখব। আগামীকাল আবার এটা শুনানি হবে এবং সেই শুনানির পরই হয়তো ফাইনাল ফয়সালা হবে, কিন্তু যেহেতু 70-72 জন রয়েছে, হয়তো সেই শুনানি আরো বেশ কিছুদিন চলতে পারে, এমনটাও কিন্তু অনেকে মনে করছেন। যাই হোক, কি হবে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু মূল যেটা উদ্দেশ্য নিয়ে আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিরোধীরা, যে এই ওয়াকফ আইন একেবারেই সংবিধান বিরোধী, ওই যে মানুষের ভারতীয় সংবিধান মানুষকে যে তার ধর্ম আচরণ করতে দেয়, সেই জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে এবং মুসলিমদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য, মাদ্রাসা, তারপর মসজিদ, এগুলো কেড়ে নেওয়ার জন্য এই একটা নিয়ে আসা হয়েছে এবং সেই জন্য এটা আপাতত স্টে করে দিক এবং শুনানির পর সেটা খারিজ করে দিক, এটাই তো মূল দাবি ছিল যারা বিরোধী রয়েছে। তো সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি সেটা শোনার পর ওই দাবিকে একেবারেই উড়িয়ে দিয়েছেন এবং একটা কথাই বলেছেন যে না, কোনো স্টে দেওয়ার কোনো রকম কোনো জায়গা নেই এই আইনে, এখন অবধি সেরকম কিছু তো আমরা পাইনি, কিন্তু এই অন্তর্বর্তী 3টি রায় দিলাম। অর্থাৎ যে আশা নিয়ে বিরোধীরা গিয়েছিল সেখানে কিন্তু পুরোপুরি জল ঢেলে দিল আজকে সুপ্রিম কোর্ট। কি বলবেন আজকের ওয়াকফ শুনানি নিয়ে, সারাদিন ধরে যেটা হলো সুপ্রিম কোর্টে সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।